আমি ছোটবেলা থেকে প্রচুর ফিল্ম দেখেছি। আর তার জন্য আমি ভাবি লাইফটা ফিল্মি হবে। সব কিছু সাজানো গোছানো, সবাই হাম সাথ সাথ হ্যাঁ এরকম হবে। কিন্তু বাস্তব আর ফিল্ম দুটো যে আকাশ পাতাল তফাত, সেটা আমি বুঝেও বুঝিনি। আমি প্রভাকে প্রভায়ের মতো করে নিয়ে ভালো থাকতে চেয়েছিলাম, অথচ আমি বলছি প্রভায়ের কান কেউ না কেউ ভরাতো। তাহলে প্রভাও তো কারোর দ্বারা না কারোর দ্বারা পরিচালিত, এটা আমি মনে করছি। তাহলে আমি প্রভাওকে প্রবাহর মতো করে নিয়ে কি করে চলবো? কারণ সে তো নিজের মতোই নয়, তাকে না কেউ কান ভরাতো। আমি সমস্ত রকম অ্যাডজাস্ট করে চলবার চেষ্টা করেছি, কিন্তু কি করে আমি মাকে ছেড়ে দিই বলো তো? বাট আমি এটা বলছি যে আমি প্রভায়ের সবাইকে নিয়ে থাকতে চেয়েছি, কিন্তু আবার বলছি প্রভাও আমাকে ভালোবাসে, কিন্তু প্রভায়ের কেউ না কেউ কান ভরায়। আর আমার সেটা মনে হয় ওর মা না কেউ মানে মা। তাহলে প্রবলেমটা দুটো মাকে নিয়ে। প্রভাও বলছে যে তোমার মা আমাদের সংসারে বেশি ইন্টারফেয়ার করে, আর তুমি বলছো মানে তোমার কথা অনুযায়ী তুমি বলতে চাইছো প্রভাওকে তার মা কান ভরায়, মাথার মধ্যে কিছু ইনপুট করে। তাহলে দু তরফেরই মায়ের গল্প আসছে। আর তোমরা যখন নিজেরা অ্যাডজাস্ট করে এটা ঠিক করেছিলে যে তোমাদের সংসারে দুটো মাই সেইভাবে ইনভলভ হবে না, বা তুমি ওর শ্বশুরবাড়ি যাবে না, ও তোমার বাপের বাড়ি যাবে না, তাহলে ব্যাপারটা তো ঠিক জায়গায় ছিল। তাহলে কি হলো? এবারে তাহলে তুমিও তোমার মায়ের দ্বারা ইনস্টিগেট হচ্ছিলে, ও ওর মায়ের দ্বারা ইনস্টিগেট হচ্ছিল। আলটিমেটলি দুটো ছেলে মেয়ের মধ্যখানে দুটো পরিবার এমনভাবে ঢুকে গিয়েছিল, এবং দুটো পরিবার এমনভাবে ইনস্টিগেট করছিল তোমাদের কথায়, যার জন্য তোমাদের সম্পর্কটা ভেঙে গেল। তোমার বক্তব্য আমি ভাঙতে জানি না, সবাই বলছে ডিভোর্স ডিভোর্স ডিভোর্স, বাট আমি চেয়েছিলাম সুন্দর করে সংসার করতে। আমি জানি না যারা বলছে তারা আদৌ সংসার করেছে কিনা, তারা ভালোবেসেছে কিনা। আর আমি তো ভালোবেসে বিয়ে করেছি, আমি তো কেউ রাস্তা চলতি কাউকে বিয়ে করিনি যে হট করে কাউকে নিয়ে এসে বিয়ে করলাম। না, তুমি ভালোবেসে বিয়ে করেছো, কিন্তু অনেকেই আছে যারা দেখে শুনে বিয়ে করে, তো তারা তো এরকম রাস্তা থেকে দ্যাট মিন্স রাস্তায় তো আর পড়ে থাকে না কেউ। মানে বক্তব্যটা এটাই যে রিলেশনশিপ তারা ভালোবেসে করে না, তারা দেখে শুনে করে। তো এরমভাবেও তো লোকে লং টার্ম চলে। এটা আর কি বড় ব্যাপার আছে? যাই হোক, তোমার বক্তব্য, তোমাকে নিয়ে যেন আর কোনো মিডিয়াতে কোনো রকম আলোচনা না হয়, তুমি সেটার জন্য বারবার করে বলছো। কিন্তু দেখো, আশ্চর্যের বিষয়, তোমরা চাও না মিডিয়াতে তোমাদের নিয়ে কেউ কোনো রকম আলোচনা করুক, অথচ মিডিয়াতেই তোমার মা, তোমার দি ইন্টারভিউ দিচ্ছে। তাহলে কীরকম ব্যাপারটা? তোমরা যখন ইনভলভমেন্ট চাইছই না, তাহলে সেক্ষেত্রে তোমার মা বা তোমার দিদির কি কাউকে ইন্টারভিউ দেওয়ার দরকার ছিল? ছিল না কিন্তু। তাহলে এখন যখন তারা ইন্টারভিউ দিয়েছে, মিডিয়া জগতে ব্যাপারটা চলে গেছে, এখন তুমি বলছো স্পেশালি মিডিয়া জগৎ আমাকে এটা নিয়ে কথা বলুক, আমি চাই না। বাই দ্য ওয়ে, তুমি বারবার বলছো আমার চরিত্রের দাগ লাগানো হচ্ছে, সঙ্গে সায়কের চরিত্রের দাগ লাগানো হচ্ছে। সায়ক তোমার ভালো বন্ধু, ইনফ্যাক্ট ভাইয়ের মতো, সেইখানে তার চরিত্রের বারবার দাগ লাগালে সে কি করবে পরবর্তী জেনারেশনে, পরবর্তী কারণে মানে এই সব কিছু হওয়ার ভয়েতে আর কাউকে কোনো রকমভাবে সাপোর্ট করবে না, কাউকে কোনোভাবে বাঁচাবে না, বা কারোর কোনো উপকার করবে না। এটা তোমার ভুল ধারণা। যার পরোপকারী মনোভাব রয়েছে, সে পৃথিবী এদিক ওদিক হয়ে গেলেও সেই যে নেচারটা ছাড়তে পারবে না। তাতে তার চরিত্রের কেউ দাগ লাগাক, কালিমা লিপ্ত করুক, তার কাছে ফ্যাক্ট হবে না, কারণ সে পরোপকারী, সে সবার জন্যই উপকার করে বেড়ায়। বুঝতে পেরেছো? তাই এটার সঙ্গে মিডিয়া কে কী বলছে, হু কেয়ার্স? আমি যদি মনে করি যে আমার ভিতরটা পুরো ক্লিন অ্যান্ড ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, আমি পরোপকারী, আমি বন্ধুত্বের জন্য এক্সট্রিম লেভেল পর্যন্ত সমস্ত কিছু করতে পারি আমার ক্ষমতা অনুযায়ী, তাহলে আমি সেটা করব। কে কি বললো সেটা কিন্তু ম্যাটার হবে না। অতএব তোমার এই ধারণাটা ভ্রান্ত যে আজকের আমার সাথে সায়ককে জুড়িয়ে যে কথাগুলো বলা হচ্ছে তার জন্য সায়ক অন্য কাউকে উপকার করবে না, এটা ভুল ধারণা। তবে হ্যাঁ, যারা যারা তোমার আর সায়কের সম্পর্কটাকে রংচং মাখিয়ে মিথ্যা একটা প্রোপাগান্ডা ছড়িয়ে তোমাদের রিলেশনশিপটাকে নোংরা প্রমাণ করে, তোমাদের ক্যারেক্টারটাকে নোংরা প্রমাণ করছে, আমি তাদেরকে ধিক্কার জানাই। কারণ আমি অ্যাটলিস্ট এটা বুঝেছি তোমার সঙ্গে সায়কের
শুধুমাত্র একটা ফ্রেন্ডশিপই এর রয়েছে, এবং সত্যিই সেটা হয়তো খুব গাঢ় বন্ধুত্ব, যাকে তুমি সমস্ত কিছু বলতে পারো। আর তুমি এটাই চেয়েছিলে যে সায়কের মাধ্যমে তোমার কথাগুলো প্রভায়ের কাছে পৌঁছাক, আর তার জন্যই তুমি এরকম একটা অ্যাটেম্প করেছিলে। তুমি নিজেই বলছো তুমি না চেয়েছো পৃথিবী ছেড়ে চলে যেতে, না চেয়েছো কোনো রকম এরকম সিচুয়েশান তৈরি হোক, কিন্তু তুমি একটা ফিল্মি কায়দায় একটা নাটক মঞ্চস্থ করতে চেয়েছিলে। একদমই আমি ঠিক বলছি, তুমি চেয়েছিলে যে এমন একটা স্টেপ নেব এবং তারপর সায়ককে ডেকে সমস্ত কিছুটা শর্ট আউট করবো, এবং সায়ককে দিয়ে কিছু মেসেজ, সায়ক থ্রু কিছু মেসেজ আমি প্রভার কাছে পাঠাবো, যাতে প্রভাও ফিল্মি কায়দায় আমার কাছে ছুটতে 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 চলে আসে। বাট আমি ফেলিওর হয়েছি, প্রভাও আমার কাছে আসেনি, প্রভাও কিছুতেই আমার কাছে আসেনি। আমার এত সব কিছু করার পিছনেই প্রভাওকে কি বলবো, প্রভাও যাতে আমাকে অ্যাটেনশন দেয়, আমার অ্যাটেনশন শিকার, আর সেই জন্য আমি এই কায়দাটা করেছিলাম। কিন্তু যেই কায়দাটা আমার একেবারে ফল ডাউন হয়েছে, উল্টে হিতে বিপরীত হয়েছে। এই যে বলেছো না তুমি ফিল্মি, তোমার অনেক ফিল্ম দেখে তোমার এই ফিল্মি ব্যাপারটা এসে গেছে, তুমি সেটাই ভেবেছো যেরকম সিনেমায় হয়, যে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, দুটো ফ্যামিলি বেশি ইনভলভ হয়ে গেছে, সেখানে তোমরা দুজন দুজনকে ভালোবাসো, তোমাদের অনেক স্পেশাল মুহূর্ত কেটেছে, তোমাদের খারাপ মুহূর্তগুলো তুমি কখনো শেয়ার করোনি। আর এটা তো স্বাভাবিক, ঘটিবাটি এক জায়গায় থাকলে সম্পর্কের মধ্যে কখনো টুকটাক ঝগড়া হবে, কখনো ভালোবাসা হবে, এবং তুমি নিজে স্বীকার করছো যে প্রভাও বারবার বলতো তুমি এই কারণে আমাকে ছেড়ে যাবে না তো, তুমি আমাকে ছেড়ে যাবে না তো, আর তোমার মাথার মধ্যে এটাই ছিল যে প্রভাওকে আমি কোনোদিন ছেড়ে যাব না। যখন ছেড়েই যাবে না, তার সম্বন্ধে যদি তুমি মিডিয়ার জগতে বা তোমার ফ্যামিলির কেউ যদি তার সম্বন্ধে, তার ফ্যামিলির সম্বন্ধে বাজে কথা বলে, তারপর সে তোমার কাছে আসতে তো ভয় পাবে, কারণ তুমি তো যখন তখন এরকম ফিল্মি কায়দায় নানা রকম কিছু করতে পারো, তোমাকে তো সে বিলিভ করতে পারছে না, কারণ তুমি সব কিছু নিজের মধ্যে রাখার কথা বলে আবার সেগুলো সোশ্যাল মিডিয়ায় করে দিয়েছো। সোশ্যাল মিডিয়া তো বিচারের জায়গা নয়, তুমি প্রভাবকে ভালোবাসো, সেটা প্রভাবকে ফিল করতে হবে, অন্য কারোর মাধ্যমে সেটা ফিল করানো যায় না। তুমি নানা রকম ভুলভাল স্টেপ নিয়ে তারপরে কিছু বলতে চাই বলে সায়কের মাধ্যমে কারোর কাছে পৌঁছে দেবে, তারপরে সে বুঝবে না তোমার সাথে 1 বছর সে বিবাহিত লাইফ কাটিয়েছে, 1 বছর প্রেমের লাইফ কাটিয়েছে, তাহলে তোমাকে যদি তার বোঝার হতো সে তো তোমাকে এমনিই বুঝতো, কারোর ভায়া মিডিয়াতে থোড়াই বুঝতো। এসব ভুল ধারণা, ভ্রান্ত ধারণা কেন রাখছো? তুমি বলছো অনেকের মেসেজ দেখছি এবং সেই মেসেজগুলো আমাকে খুব আপসেট করছে, এটা খুব স্বাভাবিক, কিন্তু তুমি যেটা করেছো সেটা সোশ্যাল মিডিয়ায় এসেছে। সোশ্যাল মিডিয়ায় আসলে তুমি খুব ভালো করেই জানো, মানে ভালো কমেন্ট, খারাপ কমেন্ট দু ধরনের আসবে, এবং সেটাকে স্পোর্টিংলি নিতে হবে। সেটা যদি তুমি বলছো নিতে পারছি না, তাহলে তোমাদের এই জিনিসটা সোশ্যাল মিডিয়া আসাটাই রং হয়েছে। তোমার বক্তব্য প্রথম 1.5 দিন ব্যাপারটা হয়নি, তারপরে যখন তুমি SSKM-এ ভর্তি হয়েছো তখন বন্ধুরা এসে সেগুলো নিয়ে ভিডিও করেছে। তার আগে সবাই ভেবেছে যে আমি কি করেছি, সবাই উদ্বেগ প্রকাশ করেছে, বাট আমি কি করেছি সেটা তো তারা জানতো না। ঠিক কথা। তাহলে সেক্ষেত্রে তোমার বন্ধুরাই তো লোকের কাছে জানিয়েছে, তাহলে পুরো দায়টা তোমার বন্ধুদের উপরই পড়ছে, কারণ এই জিনিসটা পাবলিক হলে যে তোমার সব কিছুতেই একটা মানে স্পট পড়ে যাবে, এটা তাদের বোঝা উচিত ছিল। কারণ এরকম একটা মেয়ে হঠাৎ করে আমরা ভুলভাল ডিসিশান নেবে, তুমি নিজেও বুঝতে পারছো এটা ভুল ডিসিশান, তাহলে বুঝতে পারছো তো কী প্রবলেমটা হয়েছে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। কাল রাত্রিবেলা হঠাৎ দেখি একটা লাইভ হয়েছে দেবলীনা নন্দীর চ্যানেল থেকে। আমি যখন দেখেছি তখন মনে হচ্ছে মোস্ট প্রবাবলি 1-1:30 বাজে, 28 মিনিট আগে লাইভটা হয়েছে। আমি দেখতে দেখতে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম, তো সেই জন্য কোনো ভিডিও টিডিও করা হয়নি। আর সত্যি কথা বলতে এক জিনিস ঘ্যান ঘ্যানাতে ভালো লাগে না, তার জন্য আমি কোনো ভিডিও করে রাখিনি। যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ড্রাইভার একটা লাইভ করেছে, একটা না 3-4টে লাইভ করেছে, এবং সেখানে তার বক্তব্য যে কেন জড়া হচ্ছে। আমরা সবাই জানতাম প্রভার সঙ্গে দিদির ভালো সম্পর্ক নয়। এবার এখান থেকেই না একটা জিনিস উঠে আসছে, সেটা হচ্ছে প্রাইভেসি চিজ কা কোই নাম হতা হ্যায়। তো প্রাইভেসিই নেই তো এদের সম্পর্কের মধ্যে, কারণ একটা ড্রাইভার পর্যন্ত জানতো যে ওর সাথে ওর বরের সম্পর্ক ভালো নেই, চিৎকার চেঁচামেচি হতো।
ঠিক আছে, সে ড্রাইভার বারবার করে সেটা বলছে এবং বারবার করে ড্রাইভার থ্রেট দিচ্ছে যে এরপর যদি কেউ এই সম্পর্ক নিয়ে এত কথা বলে, মানে সায়কের সাথে তোমার দেবলীনার, তাহলে সেক্ষেত্রে ওরা স্টেপ নিতে বাধ্য হবে। বলছে সৌভদা, মানে সায়কের দাদার কথা বলছে, সেও স্টেপ নেবে, সায়কের স্টেপ নেবে এবং দেবলীনা সুস্থ হয়ে সেও কিন্তু স্টেপ নেবে। তাই যারা এরকম নোংরা কথা বলছো তারা বি অ্যালার্ট। এবার কথা হচ্ছে স্টেপ কার কার উপরে নেবে, কত কত লোকের উপরে নেবে, ভিউয়ার্সদের উপর নেবে, কন্টেন্ট ক্রিয়েটারদের উপরে নেবে, ফেসবুকে তো তোলপাড় হচ্ছে, ইউটিউবেও তোলপাড় হচ্ছে, কার কার উপরে স্টেপ নেবে আর কেনই বা স্টেপ নেবে? তোমরা সব জিনিস পাবলিক করবে আর তারপরে সেটা নিয়ে কথা বললেই দোষ? হ্যাঁ, নোংরা কথা যারা বলছে সেগুলোকে আমি কখনো সমর্থন করি না। রিলেশনশিপ মানেই সেটা নোংরামির জায়গায়, এইটা যারা ভাবে তাদের মাথার মধ্যে অন্য কিছু চলে, তারা মিন মাইন্ডেড আমি মনে করি। তো সেই জায়গা থেকে সেইটা ঠিক আছে, কিন্তু স্টেপ কোথা থেকে নেবে? আর তোমরা এই সুযোগে সবাই এসে নিজেদের চ্যানেল ভাইরাল করছো, তোমাকে কেউ চিনতো না, এই গায়েনবাবুকে বলছি, সে ছোট্টু 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 ছোট্টু, তাকে কেউ চিনতো না, সে শুধুমাত্র কদিন তার গাড়ি চালিয়েছে বলে, 10 বছর চেনে বলে, তার জন্য এসে লাইভ করে নিজের পসরা জমাচ্ছে। আর যদি অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটার সেটা নিয়ে কাজ করে তাহলেই সেটা দোষ। মানে যারা ওদের পরিচিত, মানে আমাদের দেবুর যারা পরিচিত, বন্ধু হোক, আত্মীয় হোক বা ড্রাইভার হোক, তারা এসে ভিডিও করবে, সমস্ত কিছু বলবে, সব ঠিক আছে, কিন্তু বাইরের কেউ যদি সেটা নিয়ে কন্টেন্ট করে তাহলে স্টেপ নেব স্টেপ নেব স্টেপ নেব। ভুল করেছো, স্টেপ নেওয়ার আগে নিজের উপরে স্টেপ নাও যে আমি একটা ইল্লিগাল কাজ করেছি, মানে দেবুর কথা বলছি, সে একটা ভুল কাজ করেছে যেটার জন্য আগে স্টেপ নেওয়া উচিত, যেটার জন্য আগে থানা পুলিশ হওয়া উচিত, অন্য কিছু তো পরের কথা। স্টেপ নেওয়ার আগে নিজেকে ফেয়ার থাকতে হয়, নিজে ফেয়ার আছে, পাবলিকালি যে জিনিসগুলো বাইরে এসেছে, নিজেকে শেষ করার গল্প টল্প, সেগুলো যদি হয় সেগুলোই আগে ক্রাইম, সেই ক্রাইম থেকে নিজেকে উদ্ধার করুক, তারপরে নয় অন্য লোকের উপরে স্টেপ নেবে, তাই না? তো যাই হোক, তারপরে যখন 28 মিনিট পর দেখলাম এরকম, 28 মিনিট এগো দেখলাম ওর মানে লাইভ হয়েছে, তারপরে সেই লাইভটা দেখার চেষ্টা করলাম, কালকের আজকের অনেকবার দেখলাম, যেটা বুঝলাম যে ওর কথার মধ্যে ভীষণ কন্ট্রাডিকশান আছে, ও নিজের জায়গায় একেবারেই স্টেবল নয়, কি বলছে কি করছে ও নিজেই জানে না। যাই হোক, 78টা ওষুধের গল্পটা এখন 68টাতে এসে ঠেকেছে, কারণ 17টা করে এক একটা ওষুধের পাতা, 4টে ওষুধের প্যাকেট সে নানা জায়গা থেকে জোগাড় করে কালেক্ট করে রেখেছিল, কারণ ওর এরকম ফিলিংস হচ্ছিল যে ও এরকম একটা স্টেপ নেবে, অনেক দিন ধরে ভাবছিল, ওই জন্য 4টি পাতা জমা করেছে এবং একসাথে সেটা খেয়েছে। খাওয়ার পরে ও তার বন্ধুকে ফোন করেছে এবং বলেছে আমি এটা খেয়েছি, আমি কি তাহলে এই করব? এবং তারপরে বলেছে আমার আরও কথা বলার ছিল সায়ককে, কারণ আমি চেয়েছিলাম যে আমার কথাগুলো সায়ক থ্রু প্রভায়ের কাছে পৌঁছাক। বুঝতে পেরেছো? তার মানে প্রভাবর প্রতি ওর যে ফিলিংসটা আছে সেটা জাহির ও নিজে করতে পারছে না। প্রভাব কোনো সময় ফিলিংসের বাইরে গিয়ে ওদের ঝগড়াঝাটি অশান্তি হচ্ছে, তার কারণ হচ্ছে মানে ওই দু ধরনের কথাবার্তা বলছে, তাই ও প্রভাবকে মানে মেসেজটা দেওয়ার জন্য সায়ক থ্রু কিছু কথা বলতে চেয়েছিল এবং এখনও পর্যন্ত ও ওয়েট করে আছে প্রভা ওকে ফোন করবে, প্রভা ওর সঙ্গে কথা বলবে, প্রভা ওর সঙ্গে যোগাযোগ করবে। অনেকে বলছো যে প্রভাও শিক্ষিত তাই মুখ খুলছে না, সেখানে ওর বক্তব্য আমি যে মুখ খুলেছি সবগুলো আমার কাছে প্রমাণ আছে। ভাই কে ভাই রিলেশনশিপে যা যা হয় সেই ঘটনাগুলো এসে ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে বলে এবং তার জন্য রীতিমতো প্রমাণ রেখে যায়? তো প্রমাণ খেলা তখনই করে যখন কোথাও না কোথাও একতরফা ব্যাপারটাকে লোকের কাছে ফোরকাস্ট করে, নালে প্রমাণের ব্যাপার কি আছে? যদি এখন প্রভাব এসে বলে আমাদের কাছেও প্রমাণ আছে তাহলে কি হবে? যাই হোক, ওর বক্তব্য আমি চেয়েছিলাম প্রভা আমাকে রেজিস্ট্রি করুক। হ্যাঁ, তো রেজিস্ট্রি করুক মানে কি সোশ্যাল মিডিয়াতে এগুলো করে রেজিস্ট্রি করতে তাকে বাধ্য করা হবে? এরকম ব্যাপার। আমি চেয়েছিলাম প্রভার সঙ্গে সংসার করতে, আমি ভাঙতে চাইনি। তো যেই রিলেশানে প্রথম দিন থেকেই ফ্রডগিরি, মানে যেই রিলেশানে দেখানো হয়েছে সই হয়েছে অথচ তোমার রেজিস্ট্রি হয়নি, তাহলে সেটা তো ফ্রডই। তাহলে তার সঙ্গে থাকার কি মানে, বা তাকে কি করে আমি ভালোবেসে তার সমস্ত কিছু নিয়ে তাকে ভালোবাসতে যাব? সে তো প্রথম থেকে আমার সঙ্গে ফ্রডগিরি করেছে, বক্তব্যটা তো তাই দাঁড়াচ্ছে। তাহলে সেখানে আমি কি করে তার সঙ্গে থাকবো বা কি করে তাকে সবটা অ্যাডজাস্ট করব? বাই দা ওয়ে, ও বারবার এটা বলার চেষ্টা করছে যে প্রভাও বেসিক্যালি ভালো ছেলে, প্রভার মাথার মধ্যে কেউ না কেউ কিছু না কিছু ইনজেক্ট করে, তাহলে সেটা তো প্রভার তরফ থেকেও আসতে পারে যে দেবু খুব ভালো মেয়ে কিন্তু দেবুর মাথায় ওর মা কিছু ইনজেক্ট করে,
তাহলে দুতরফেরই তো এই অ্যালিগেশন থাকতে পারে যে দুজনেই তার মায়ের দ্বারা প্রভাবিত। আচ্ছা, বলছে চন্দননগরের ওই ইনসিডেন্টটা হওয়ার পরে আমি শ্বশুরবাড়িতে যেতাম না। সেটা কি চন্দননগরের ইনসিডেন্ট? সেটা হচ্ছে ও যখন ক্লাস করাতো, বিয়ের আগে থাকতেই শ্বশুরবাড়িতে ক্লাস করাতো, বিয়ের পরেও করিয়েছে। তারপরে জেঠি জেঠি সে শাশুড়ি, সে নাকি মানে ওই যে ওদের বাড়িতে গান শেখাতে যেত, সেটাতে হয়তো তার অবজেকশন ছিল, সেই অবজেকশন সেভাবে কেউ শুনতো না বলে সে কি করতো, তোমার যারা স্টুডেন্ট ছিল তাদের চটিতে জল ঢেলে দিত, যাতে তারা মানে ঠান্ডায় জল জুতোতে হলে কেমন হয় বুঝতেই পারছো। আর সেই জন্য অসুবিধা হতো বলে স্টুডেন্টের বাড়ির লোকেরা বা স্টুডেন্টরা অবজেকশন জানিয়েছিল বলে অন্য জায়গায় ট্রান্সফার হয়েছে। সেটা কোথায়? চুঁচুড়ায়। যদিও সেটা অনেকটা দূরে বলে অনেকে সেখানে যাচ্ছিল না। এবং তারপরে যে জায়গায় শুরু হয় আবার মানে ক্লাসটা, সেটা হচ্ছে ওর শ্বশুরবাড়ি থেকে 3-4 মিনিটের দূরত্ব, ঠিক আছে? তো সেইখানে ও ক্লাসটা করাতে থাকে এবং সেইখান থেকেই অসুবিধাটা শুরু হয়। মানে শ্বশুরবাড়ির লোকেরা বলে যে শ্বশুরবাড়ি থাকা সত্ত্বেও অন্যদের বাড়িতে গান ঠান শেখানো হয়, এটা নিয়ে অন্য আত্মীয় স্বজনরা আর কি শ্বশুরবাড়ির লোককে কিছু বলেছে এবং সেই জন্য শ্বশুরবাড়ির লোকজন বলেছে যে এই জিনিসটা কি হচ্ছে। এবার ওর বক্তব্য, আমার যদি কিছু লুকানোর থাকতো আমি তো গাড়িটা লুকিয়ে রেখে ওখানে আসতাম, তাহলে তো লোকে জানতে পারতো না, বাট আমার সাদা মনে কাদা নেই। আরে ভাই, তুমি তো দেখাতেই চেয়েছিলে যে শ্বশুরবাড়িতে এরকম প্রবলেম হচ্ছে বলে আমাকে অন্য জায়গায় গানে ক্লাস নিতে হচ্ছে এবং আমি যাচ্ছি, এবং আমি শো করবার জন্যই তো গাড়িটাকে সামনে রেখেছি, যাতে এটা নিয়ে আমার শ্বশুরবাড়ির লোকে অপমান করে। আর সেটাতে তো সেটাই হয়েছে, যার জন্য শ্বশুরবাড়ির লোকেরা এই জিনিসটা করেছে। বাই দা ওয়ে, এই চন্দননগরে ঘটনাটার পর নাকি ওর শ্বশুর বাড়ির লোকেরা আর ওর ব্লগে আসতে চাইছিল না, তাই ও নিচ্ছিলই না। এবং ও বলল আমি রেগুলার ব্লগ করি না, আমি 4-5 দিন ছাড়া ছাড়া ব্লগ করতাম, তার কারণ যখন মানসিক সিচুয়েশন ভালো থাকতো তখন করতাম, যখন মানসিক সিচুয়েশন খারাপ থাকতো তখন আমি ব্লগ করতাম না। তার মানে হচ্ছে আমি সব সময় ভালো থাকতাম না। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, মানুষের মধ্যে ঝগড়া, হাসি, কান্না, দুঃখ সুখ অনেক কিছু থাকে, তো সব কিছু চেপেই লোকে ব্লগিং করে। এবার তোমার যেহেতু মানে শিডিউলগুলো সেরকম নয়, হ্যাট্রিক শিডিউল থাকতো, তাহলে তোমার তো প্রতিদিন ডেলি লাইফস্টাইল করা সম্ভবও নয়, এটাও তো বাস্তব। কারণ ঘুম থেকে উঠে তুমি কি দেখাবে? রান্না করছি, এই করছি, ঘর গুছাচ্ছি, কাপড় কাচ্ছি, প্রতিদিন তো তুমি সেটা করতে না, কারণ তোমার বাইরে যাওয়া থাকতো, তোমার মানে প্রোগ্রাম থাকতো, তাহলে তুমি তো সবসময় সেগুলোকে কন্টেন্ট করতে পারবে না। তো ভালো ভালো মুহূর্তগুলো তুমি কন্টেন্ট করেছো, লোকে নর্মালি সেটাই করে। তাহলে আজকের যদি তুমি খারাপ মুহূর্তগুলো লোকের কাছে এসে বলো, তাহলে তো কেউ বিশ্বাস করছে না। বাট তুমি এটাও কিন্তু আজকের ডেটে এটা শিওরলি বলতে পারছো না যে প্রবাহ তোমার সঙ্গে মিসবিহেভ করেছে বা প্রবাহ ছেলেটি খারাপ। তুমি কিন্তু বারবার বলছো না প্রবাহ ভালো, আমাকে ভালোবাসে, আমিও প্রবাহকে ভালোবাসি, কিন্তু মধ্যখান থেকে বেরিয়ে হয়েছে ওর বাড়ির লোকেরা। তো এটা তো অ্যালিগেশন প্রভাব তরফ থেকেও থাকতে পারে যে তুমি ভালো মেয়ে কিন্তু তোমার ফ্যামিলি থেকে তোমার প্রবলেম শুরু হয়েছে, তাই তোমরা দুজনরাই ফ্যামিলির জায়গা থেকে ডিসকন্টিনিউ করে তোমরা এই নিউ টাউনের ফ্ল্যাটে থাকতে, তারপরেও তোমাদের সমস্যা। তোমার বক্তব্য তোমার বাড়ি থেকে মানে তোমার নিউ টাউনের বাড়ি থেকে তোমার শ্বশুরমশাই শাশুড়ি বের করে দিয়েছে এবং তোমার বড় বের করে দিয়েছে। তাহলে যেই বর তোমাকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়, সেই বাড়িতে তুমি ফেরবার জন্য উতলা ছিলে কেন? তোমাকে 2 মাস পর যখন ডাকলো পুজোতে ঘুরতে, তুমি পুজোতে ঘুরতে পারতে, তারপরে বাড়ি চলে আসতে পারতে। তাহলে কিসের অমুক টান ছিল? বুঝতে পারি কিসের অমুক টান ছিল, তো তার জন্য তুমি গেছো। তাহলে যেখানে তোমার অমুক টান আছে, তাহলে সেখানে তোমার আত্মসম্মান কোথাও না কোথাও বর্জন করতে হবে। যদি তুমি চাইতে যে ভালোবেসেই তাকে নিয়ে তার মতো করে থাকবো, যদি তার মতো করে থাকতে হয়, তাহলে কোথাও না কোথাও তোমার আত্মসম্মান তো বলিদান হচ্ছে। আর সেটাই স্বাভাবিক ব্যাপার, কারণ তোমাকে তাড়িয়ে দিচ্ছে, তোমার সঙ্গে বাজে বিহেভ করেছে, তোমার মানে সেইভাবে তুমি যেরকম ফিল্মি কায়দায় সব জিনিস চাও সেটা চাইছে না, তাহলে তুমি সেখানে থাকতে চাইছো কেন? তুমি তো দুটো মিলিয়ে দুটো নিজেই কন্ট্রাডিক্টরি কথাবার্তা বলছো। একবার বলছো ওর সঙ্গে আমি থাকতে চাই, ভালো থাকতে চাই, আবার বলছো না আমি কিছু না পেয়ে এরকম একটা ডিসিশন নিয়েছিলাম যাতে কি না আমি ভালো থাকতে পারি। তা তোমাকে তো ছেড়ে যাওয়ার কথা বলছিল না, তাহলে তুমি ইহজগৎ ছেড়ে চলে যাওয়ার কথা কি করে ভাবলে? তোমাকে তো বারবার বলেছে আমি যাই করি আমাকে ছেড়ে যাবে না, তো মানে সে অসহায় নিরুপায় হয়ে তোমাকে এই কথা বলেছে। তাহলে তুমি যদি ছেড়ে না যাওয়ারই প্রবণতা থাকে, তাহলে তুমি কি করে পুরো পৃথিবী থেকে নিজেকে সরিয়ে নিচ্ছিলে? তাহলে তো তাকে ছেড়ে যাওয়াই হচ্ছিল। তাহলে তোমার কথাগুলোর মধ্যে
কোনো সামঞ্জস্যতা নেই, তুমি ভুল ভাল বকছো। তোমার বক্তব্য এইভাবে কমেন্ট করে আমার মেন্টালি আপসেট করে দেওয়া হচ্ছে। এখন মনে হচ্ছে যে আমি যে মানে ডিসিশানটা নিয়েছিলাম তাতে আমি ফিরে এসে ভুল করেছি। একদমই না, তুমি ফিরে এসে ভুল করনি। তুমি তোমার মায়ের কোলে ফিরে এসেছো, খুব ভালো করেছো এবং এটাই করা দরকার। বাট তুমি একটা ভুল স্টেপ নিয়েছো, আর এইভাবে ড্রামাটিক ফিল্মিভাবে কাউকে ভালোবাসা পাওয়া যায় না, ওটা ফিল্মেই সম্ভব। এই হাম সাথ সাথে হ্যায় বা আমি তোমাকে ছাড়া একদম থাকতে পারবো না, এই যে ব্যাপারগুলো এগুলো ফিল্মিতেই হয়। প্র্যাকটিক্যাল লাইফ অনেক কঠিন, সেটা তোমার বোঝা উচিত ছিল। তুমি যদি মনে করো যে তুলোর মতো করে ভাসবো, আকাশে উড়বো, সেটা তো হয় না। যাই হোক, যারা তোমাকে বলেছে যে তোমার ওই গাড়িটা ও গিফট করেছে তারা ভুল জানে। আমি অন্তত এটুকুনি জানি যে তুমি নিজেকে নিজে এটা গিফট করেছো এবং অনেক শখ করে তোমার গাড়িটা কিনেছো, তুমি পুজো দিয়েছো, তুমি সুন্দর করে গাড়িটা নিয়ে ঘুরতে গেছো। আমার অন্তত খুব ভালো লেগেছে যে একটা মেয়ে হয়ে নিজের পয়সায় নিজে নিজে কষ্ট করে ইনকাম করে একটি গাড়ি কিনেছে। কিন্তু তোমার এটাও উচিত ছিল যে পয়সা তুমি ইনকাম করেছো সেইগুলো ইনভেস্ট করে তোমার একটা নিজের জন্য ফ্ল্যাট কেনার ব্যবস্থা করা উচিত ছিল। ইএমআইয়ে সহি, কিন্তু সেটা করা উচিত ছিল, তাহলে জিনিসটা এত প্রবলেমেটিক হতো না। ঠিক আছে, নিজের জন্য নিজের পায়ের তলার মাটিটা একটা মেয়ের খুব শক্ত করা উচিত, যার ক্ষমতা আছে। তোমার তো ক্ষমতা আছে, তাহলে তুমি সেটা করতে পারতে। গাড়ি কিনেছো, বেশ করেছো, তার সঙ্গে সঙ্গে তোমার একটা বাসস্থানের ব্যবস্থা করা উচিত ছিল। ঠিক আছে, আজকের ডেটে এসে তুমি বলছো রিয়েলাইজ করছো একটি মেয়ের বাসস্থান থাকা খুব জরুরি। এটা তোমার অনেক আগেই রিয়েলাইজ করা উচিত ছিল। তুমি বলছো তোমার মা নিচে দাঁড়িয়ে মানে বসে থাকতো গাড়িতে, তুমি নিচে নেমে আসতে, মা উপরে উঠতো না, আর কোনোদিন প্রভাবও বলেনি। কেন? তোমাদের মধ্যে তো নেগোসিয়েশন হয়েছিল, দুই তরফের মায়ের সঙ্গে সেই রকম অ্যাটাচমেন্ট আর রাখবে না, তোমরা নিজেরা নিজেদের মধ্যে হ্যাপি থাকবে। তার জন্যই তোমার মাকে কোনোদিন প্রভাব ডাকেনি, কারণ প্রভাবতেই বলেছিল আমি যদি ওই বাড়ি থেকে চলে আসি তাহলে তুমিও এই বাড়ি থেকে সম্পর্ক ত্যাগ করো। বাট তোমার মা তোমার মায়ের সাথে সাথে তোমার ম্যানেজার ছিল, তাই সেই সম্পর্ক ত্যাগ করার ব্যাপারটা আসে না। আর সেইখান থেকেই সমস্যাটা শুরু হয়। তোমার মা তো স্পেশালি, তোমার মা ছাড়া তোমার এই প্রোগ্রামের সমস্ত ব্যাপারটা সেই দেখতো, তাহলে সে কি করে তোমাকে ছেড়ে যাবে, বা তুমি বা তাকে ছেড়ে কি করে থাকবে? মায়ের সাথে সাথে এই ব্যাপারটাও দেখতো, তোমার পুরো প্রোগ্রামে তোমার সাপোর্ট মানে তার দ্বারাই হতো। তাহলে সেটা সম্ভব নয়, এটা তোমাকে কনভিন্স করতে হতো। ঠিক আছে, তোমার বক্তব্য অষ্টমঙ্গলা ছাড়া কোনো দিন তোমার বর তোমার বাড়িতে যায়নি বা তোমাদের বাড়িতে খায়নি পর্যন্ত। এবার এটা কিন্তু একটা সত্যি কথা, প্রভাবদের ফ্যামিলির লোকজনরা তোমাদের বাড়িতে গিয়ে অত মিলঝুল করতে পারবে না। মানে একটা স্ট্যান্ডার্ড বলে তো কথা আছে, তোমার বাড়িতে ও কমফোর্ট ফিল করতো না, এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল, তাই যায়নি। তো সে যায়নি, সেটাকে নিয়ে এত বড় চড়ো করে ভাবার কিছু দরকার ছিল না, ছেড়ে দিতে ব্যাপারটা। ও যখন ইচ্ছা হতো যেত। শ্বশুরবাড়িতে তো লোক প্রতিদিন যায় না, প্রতিনিয়ত যায় না। 1 বছর বিয়ে হয়েছে, অ্যাডজাস্টমেন্ট যদি ঠিক জায়গায় থাকতো তারপরে একটা সময় গিয়ে যেত। ঠিক আছে, সেই জন্য তোমাকে স্পেস দিতে হতো। জোর করে কিচ্ছু হয় না, না ভালোবাসা যায় না সম্পর্ক সেই জায়গায় তৈরি করা যায়, এটা তোমাকে বুঝতে হতো। যাই হোক, তুমি এই জায়গাতে একটু ফেলিওর হয়েছো। আচ্ছা, আর একটা বক্তব্য হচ্ছে তোমার, তোমাকে অনেকেই বলেছে অ্যালুমিনির জন্য তুমি এগুলো করেছো, তাই রেজিস্ট্রি বিয়ের করার কথা বলছো। এটা আমি মানি না, কারণ তুমি নিজে স্বয়ং সম্পূর্ণ। অ্যালুমিনির দাবিতে তুমি যে এত কিছু করেছো এটা আমি বিশ্বাস করতে পারি না। তবে এটা ঠিক যে তুমি যেটা বলেছো যে আমার তোমার কিচ্ছু চাই না, তোমার সমস্ত কিছু মাকে দিয়ে দাও, ভাইকে দিয়ে দাও, বাড়ির লোককে দিয়ে দাও, এটা কিরকম একটা বোকা বোকা কথা। ভাই ভাইয়ের মতো রোজগার করে নেবে, ভাইকে কেন দিয়ে দেবে? তাই না? এখন ছোট আছে তাই, বড় হলে তো সে তার মতো করে রোজগার করে নেবে, তাহলে ভাইকে ওইরকমভাবে দেওয়ার কিছু নেই। হ্যাঁ, গিফট পারপাস কিছু দিতে পারে। আর মা বাবাকে তো দায়িত্ব নেবেই। তুমি যেমনি তোমার মা বাবার দায়িত্ব নিয়েছো, ও ওর মা বাবার দায়িত্ব নিয়েছে, তাই না? তুমি যেমনি তোমার ফ্যামিলির সমস্ত রেসপন্সিবিলিটি নিয়েছো, ও নিয়েছে হয়তো। তাহলে এখানে কোনো কিছু বলার নেই। বাট তুমি যদি বলো যে আমি বলেছি সব দিয়ে দাও, এটাও তো ঠিক নয়। মানে তুমি এরকমভাবে বলতেই পারো না সব দিয়ে দাও, এটা রাগের কথা। বাই দা ওয়ে, তোমার বক্তব্য 31 এসে তুমি ঘুরতে চেয়েছিলে, যেটা ও যেতে চায়নি, কারণ ও রেগে গিয়েছিল। তুমি 10:30 আসার কথা, 11:30 এসছো। দেখো, তুমি বিয়ের আগে থাকতেই সমস্ত কিছু ক্ল্যারিফাই করে নিয়েছো। আর এটা সত্যি তোমার প্রোগ্রামের টাইম ফিক্সড ওভাবে তো হয় না, আসার মানে টাইমটা সবসময় ঠিকঠাক হয় না, তাই জন্য 1 ঘন্টা লেট হতেই পারে। সেটা ওর মেনে নেওয়া মানে উচিত ছিল বা মানিয়ে নেওয়া উচিত ছিল। কিন্তু ওই যে তোমার মতো ও হয়তো ইমোশনাল, যার জন্য বউ যেই টাইমে আসার কথা ছিল, তারপর ঘুরতে যাওয়ার কথা ছিল, সেই টাইমটায় আসেনি বলে তার একটু রাগ হয়েছে। এর মধ্যে সে ঘুমিয়ে পড়েছে,
তো ঘুমিয়ে পড়ার পরে দেখবে একটা মুড আর ক্রিয়েট হয় না যে আমরা ঘুরতে যাবো। এবার তুমি হয়তো তখন সেজে গুজেই ছিলে এবং এক জায়গা থেকে এসেছিলে, তুমি এক্সাইটেড ছিলে, তার জন্য তুমি ভাবছিলে, বাট ও তো ল্যাদ খেয়ে পড়েছিল, তাই জন্য ওর পক্ষে যাওয়াটা তখন ইচ্ছে হচ্ছিল না। এটা ও যেতে পারতো এবং একটু গিয়ে যদি তোমার মনোরঞ্জন হতো, হতেই পারতো, বাট ও তখন রাগ বা অভিমান দেখাচ্ছিল, যার জন্য সেই দিনকে যাওয়া হয়নি। এবং তুমি এটাও জানতে যে 1 জানুয়ারি না যাওয়ার সম্ভাবনা আছে, কারণ ওর স্ট্যান্ড বাই থাকবে, তাহলে সেক্ষেত্রে যে কোনো সময় তার ডিউটি পড়ে যেতে পারে, ঠিক আছে? তাই জন্য তোমাকে যে পরের দিন তোমার সাথে লাঞ্চে যে যাবে বলেছিল সেটাও সম্ভব নয়, তুমি তখনই বুঝতে পেরেছিলে, আর সেটা সম্ভব হয়নি, সেটার জন্য তাকে চেন্নাই চলে যেতে হয়। তো যাই হোক, সেটা হচ্ছে তোমার মানে কি বলবো, তোমার ভাগ্যের দোষ, ঠিক আছে? এই যে 11:30টায় তুমি এসেছো, সেটার জন্য ওর অভিমান হয়েছিল, তাই জন্যে সেদিনকে ঘুরতে যায়নি। 10 মিনিটের জন্য ঘুরতে সে ইন্টারেস্ট হয়নি, হয়তো ভেবেছিল তোমার সঙ্গে আরেকটু বেশি ঘুরবে, বেড়াবে, সেটা করবে, সেটা হয়তো একটু ওর অ্যাডজাস্ট করতে প্রবলেম হচ্ছিল, সেই জন্য হয়েছিল। যাই হোক, তোমাদের দুজনের মধ্যে প্রেম ভালোবাসা কতটা কী ছিল তুমি বলছো, আদৌ তোমাকে প্রভাব ভালোবাসে কিনা সেটা নিয়ে সন্দেহ। দেখো, ভালোবাসা তো ডেফিনেটলি আছে, তাই জন্যই তোমাকে বারবার বলেছিল আমাকে ছেড়ে যাবে না তো, কারণ ও হয়তো বদমেজাজি বা সেরকম একটা এক্সপ্রেসিভ নয়, সেটা হয়তো তোমাকে বোঝাতে পারেনি, তার জন্য বারবার তোমাকে আঁকড়ে ধরার জন্য সে বলেছিল আমাকে ছেড়ে যেও না, আমি যাই বলি, যাই করি, তার মানে এটা ভালোবাসা। তাহলে প্রভাবের তরফ থেকে ভালোবাসা ছিল আর তোমার তরফ থেকেও ছিল, বাট তুমি যে ফিল্মি কায়দায় ভালোবাসাটা চেয়েছিলে সেটা হয়তো প্রভাব সেইভাবে এক্সপ্রেস করতে পারেনি, রিলেশনটা সেই জায়গা থেকে ফল ডাউন করেছে। আরও একটা ব্যাপার হচ্ছে, তোমাদের বাড়ির দুজন ফ্যামিলির লোকজনদের বেশি ইনভলভ, এটা বেশিরভাগ মেয়েদের ফেস করতে হয়, এবং এই শ্বশুরবাড়ির ইনভলভমেন্ট ছেলেকেও অনেককে ফেস করতে হয়। তো এই দুটো মিলিয়ে জিনিসটা খারাপ হয়ে গেছে। তবে হ্যাঁ, তুমি ভগবানের কাছে মানে অশেষ কৃতজ্ঞ থেকো যে তোমাকে এরকম একটা ভুলভাল ড্রামাটিক রোম্যান্টিক সিচুয়েশান তৈরি করতে গিয়ে একটা ভুল স্টেপ নিয়ে তুমি অনেক বড় নিজের ক্ষতি করে ফেলতে, তো সেই জায়গা থেকে বেরিয়ে এসেছো, এটা খুব ভালো হয়েছে। তুমি যদি সত্যিই সবাইকে ভালোবাসতে, তাহলে সবাইকে ছেড়ে যাওয়ার কথাটা তুমি ভাবতে পারতে না, এটা ভালোবাসা বলে না। ভালোবাসবো মানে তাদেরকে নিয়ে থাকবো, তোমার বক্তব্য। তাহলে তুমি সবাইকে ছেড়ে কোথায় চলে যেতে? মার কথা মনে পড়েনি তোমার? তোমার তখন প্রভার কথা মনে পড়েনি? যাই হোক, আমি জানি তুমি খুব মানে আপসেট হয়ে গিয়ে এরকম একটা ভুল ডিসিশান নিয়েছো, সঙ্গে একটা রোমান্টিক মানে ফিল্মি কায়দা করতে গেছিলে, যাতে প্রবাহ দৌড়ে দৌড়ে ছুটে এসে তোমাকে ফোন করে, তোমাকে নিয়ে যায়। মানে তুমি বেসিক্যালি অ্যাটেনশন শিকার, আর অ্যাটেনশন প্রবাদ থেকে পাওয়ার জন্যই এটা করেছো, কিন্তু এটা একেবারেই বুমেরাং হয়ে তোমার কাছে ফিরে গেছে। এবং তুমি বলছো তোমার মা, তোমার দিদি, তাদের নিয়ে বলা হচ্ছে, সায়ককে নিয়ে বলা হচ্ছে, তার কারণ কি জানো? তাদের বেশি ইনভলভমেন্ট এই ব্যাপারটাতে। সায়কে অতিরিক্ত ইনভলভমেন্ট দেখিয়েছে, আর তোমার দিদি, সে তো এসে যা করেছে, স্বাভাবিক তার রিলস নিয়ে লোকে প্রশ্ন তুলবে। তুমি নিজে দেখেছো তোমার দিদি কি রিলস বানিয়েছে, এবং সেখানে ফুটেজ খাওয়ার জন্য সে কিভাবে ভিডিওতে একটার পর একটা কথা বলেছে। তাহলে সেখানে তোমার দিদি আর তোমার সায়ককে নিয়ে কথা উঠবেই, এবং তোমার দিদি আর তোমার মা দুজনে মিলে যেভাবে সবার কাছে বিবৃতি দিয়ে বেরিয়েছে, তারপরে এটা নিয়ে যে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হবে, এটা খুব স্বাভাবিক, এবং কথাটা আমরা একতরফা শুনেছি। তার জন্যই আমাদের মনে হচ্ছে প্রভাবের বাড়ির লোকেরা শিক্ষিত, মুখ খুলছে না, ভদ্র, অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়ায় নোংরামি করছে না, ঠিক আছে? এটা মনে হয়েছে যে এটা তোমার ফ্যামিলির লোকজন করেছে, এটা ব্যাপার। তুমি প্রমাণ রেখেছো, ভালো কথা, কিন্তু প্রমাণ তো আর ইউটিউবে দিতে হবে না, প্রমাণ তো আর সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে দিতে হবে না, তোমাকে সব প্রমাণগুলো কোর্টে দিতে হবে, তো সেখানে দাও। তবে তুমি এটা বুঝে গেছো এতদিনে যে প্রভাব আর কিন্তু উইদাউট এনি পারমিশন, মানে কোর্ট পারমিশন বা কিছুতে তোমার সঙ্গে দেখা করতে আসবে না, কারণ তোমাকে না ওইভাবে বিলিভ করা যাচ্ছে না। তুমি ভুলভাল স্টেপ নিয়ে যে কোনো কারণে নিজের মানে ক্ষতি এবং অন্য লোকেরাও ক্ষতি করে দিতে পারো, এটা তোমাকে সবাই ভয় পাচ্ছে। তো এই জায়গা থেকে সবার উপরে মানে নিজে কনফিডেন্ট হও, আর সবাইকে বিশ্বাস করতে বাধ্য করো যে তুমি এরকম কিছু করবে না, তারপরে দেখবে জিনিসটা ঠিক হয়ে যাবে। আর তোমাকে ছেড়ে দেওয়ার কথা কেউ বলেনি, তোমাকে ধরতেই সবাই বলেছে, বাট তুমি নিজেকে যেটা দেখিয়েছো যে আমি এত সহ্য করেছি, এত সহ্য করেছি, তাই আজকালকার দিনের মেয়েরা এত সহ্য করে নিজের ওয়েল এস্টাবলিশড হওয়ার পরও কেন সহ্য করবে? তো সেই জায়গা থেকে তোমাকে বলেছে। যাই হোক, আশা করি তুমি এবার বুঝতে পারবে। এখনও তুমি ঘুরে আছো, এখনও তুমি সোশ্যাল মিডিয়ার লোককে দোষ দিচ্ছ, বাট তুমি এটা ভাবতে পারছো না তোমার বন্ধুবান্ধব এবং তোমার ফ্যামিলির লোকই ব্যাপারটাকে বেশি ক্যাজরা করেছে, তাই লোক সেটা নিয়ে আলোচনা করছে। লোকের দোষ নিয়ে লাভ নেই। তবে হ্যাঁ, নোংরা কমেন্ট কখনোই উচিত নয়। নেগেটিভ কমেন্ট করতে পারে, কিন্তু নোংরামি যেন বর্জন হয়, এটা বলেই আমার ভিডিওটা শেষ করছি। টাটা।